হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যালো। হ্যালো, কিছু বলতেছিলেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আছি বেঁচে। ভাই, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করে আসি, তাহলে সবাই জয়েন। হ্যাঁ, সবাই জয়েন্ট হোক। এখন আমার যে অবস্থা, শুরু হয়েছিল কতজন, আশি মতো 3 জন। দেখলেও কষ্ট লাগে। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া। আসলে থাকবে যাবে। শুরুতে তো অনেকে থাকে ভাই, আস্তে আস্তে কমে যায়, অ্যাক্টিভ রে থাকে কয়েকজন। না, তারপরেও অ্যাকচুয়ালি কি, আহ, এখানে তো মোটামুটি অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছে সবাই। জি। এখন ইনাদের মনে হয় মানে আওয়ামী লীগ টাকা দিয়ে গেছিল, টাকার না মায়ানে। না, হয়েছে যে অনেকে ভর্তি হয়, ওই যে বললাম একটা কথা একদিন যে অনেক অনেক কিছু শুনে ভর্তি হয়, পরে কাজ দেখে ভয় পেয়ে যায়, এমন অবস্থা। আমার ওই অনেকে দেখ, ছিলেন। কিছু আমার নাই। অনেকে ছিল যে আমাকে জিজ্ঞেস করতো যে ভাই কেমন ইনকাম করেন না করেন, বলতাম, বলার পরে ঢুকে যেত যোগ শিখতে। 50-60 হাজার টাকা কোর্স ফিও ঢুকছে, এরকম অনেক আছে। ঢুকে পরে 2 দিন ক্লাস করার পর আমার বলতেছে ভাই এত প্যারা কেন, কষ্ট কেন এত হয় কাজ, ইজি মানি নাই। আমি বলছি ইজি মানি তো কেউ দিবে না, ইজি কষ্ট মানি করা আছে লাগে। তো, আপনি বলেন না কেন, ইজি মানি আছে, ডাকাতি। আহ, এইরকম অবস্থা বুঝছেন, পরে কোর্স ফি নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, ওরা কিন্তু ওই যে মাথা ব্যথা থাকে না তখন, যেভাবে চাপা দেওয়া যায় জিনিসটা, ফ্যামিলিতে টাকা নিয়ে সেটা যেভাবে চাপা দেওয়া যায়, তো এরকম হয় অনেকে। আমার মনে হয় না যে কষ্ট ব্যতীত দুনিয়ায় কোনো কিছু পাওয়া যায়। ইয়েস। তো থাকবে যাবে, সমস্যা নেই, অনেকে শিখে, অনেকে সবার তার ব্রেন ধরে না, অনেকে শিখতে শিখতে চায়, পরে কাজ দেখে ভয়ে চলে যায়, অংশে অনেকে আছে আর কি। প্যারা নাই, দেখি আর কে কে জয়েন দিচ্ছে। দেখি আমরা, তারপর আমরা দিলাসের ক্লাস শুরু করি, ক্লাস শুরু হলে আই থিঙ্ক একজন একদিন একদিন তো জয়েন দিবে। আমি আপনাকে লাস্ট একটা টেক্সট করছিলাম, আপনি দেখেন নাই। ও আহ, ভাই, আপনি একটু দেখে নিয়েন। আর ভাই, কি মানুষ থেকে কি এখন জিনভূত সাজার ইচ্ছা করতেছে, নাকি যেমন খুশি তেমন সাজাতে অংশগ্রহণ করেছেন? দাঁড়া, ওইটা ওই যে একটা ইনস্টা, স্ন্যাপচ্যাটে একটা ফিল্টার আসছিল, তো এটা না, হচ্ছে আমাদের অফিসে সবাই ভালো ট্রাই করছে। লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, তো অফিসে সবাই ট্রাই করতেছিল, এই কারণে আমরা ট্রাই করছি এটা, যে দেখি। ভালো লাগতেছে অরিজিনালি। কিন্তু বিয়ে শাদী তো করেন নাই। কোনো মেয়ে আলাদা যেন না দেখে, তাহলে বিয়ে আর হইল না। না, না, সমস্যাতে আমরা আমরা হচ্ছে যে অফিসে ফ্রি টাইম পাইছিলাম 2 দিন, তো 2 দিন পাওয়াতে এইগুলোই আর কি। আমি রুমে গেছি, দেখে যে স্ন্যাপচ্যাটের ফিল্টার এটা ওপেন করে আমার ছবি তুলে রাখছে, দেখে ভালোই লাগছে, ফানি হলো। উম, না, অ্যাকচুয়ালি একটু কাজ কামের মধ্যে একটু মজা টজা না করলে আবার হচ্ছে কি আপনার হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। এটাই ভাই। তাও তো ছবি অনেক কম ছাড়ে আমি সহজে এখন। আপনি তো কম ছাড়েন, আমি ছাড়ি না, ছাড়ি না। আমার এফবিতে দেখবেন, আমার আমার নিজের পার্সোনাল মানে 2টা বা 3টা ছবি আছে। সামনে, আমি সামনে ভাই দেখি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব। আমার তো অনলাইনে কোনো ছবি নেই, সোশ্যাল বাহ, মিডিয়া আর জগতে দেখি ভাই, ছবি নেই। কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলেও ফ্লেক্সিবল করতে হবে, এমন কোনো কথা নেই। তাও ভাই ভাই, ফেসে তো মূল্য দেয়। ওকে, আমরা কারণ ক্লাসে চলে আসি। আমি বাংলাদেশের অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর চিনি গেমিং সেক্টরে।
ওনার আচ্ছা। ফেস আজ পর্যন্ত নুব কেউ দেখেনি। নুব গেমিং না নিউ ইয়া না ট্রিপল আর না? হ্যাঁ ও ফ্রি ফায়ারের হুম আমি ফ্রি ফায়ার দেখিনি এই কারণে। হ্যাঁ ত্রিপুলার কি চিনি এমনি, ও তো মাস্ক পরে কিন্তু আসে। ফেস কেউ দেখেনি। ট্রিপলার আছে, পাবজির নিউব আছে, তারপর ওখান দিয়ে আর কে আছে, আর কয়েকজন আছে এরকম গেমার যারা ফেস রিভিল করে নাই। তো মানে ট্রিপলের চ্যানেল তো অনেকটা বড়। হ্যাঁ ওকে, আমরা ক্লাসে চলে আসি তাহলে। আজকের ক্লাসে আমি স্ক্রিন শেয়ার করি, জয়েন হবে সব আস্তে আস্তে। ইয়েস, কি অবস্থা জুবাইর ভাই, কেমন আছেন? ওকে, আমরা হচ্ছে ইলাস্ট্রার ক্লাস ছিল, আমাদের ইলাস্ট্রার ক্লাস ওপেন করি। এই উফ, ওপেন হচ্ছে একটি ইলাস্ট্রেটর ফটোশপ প্রতিদিন দিয়ে খেলে আপডেট আসতে থাকে। এখন কি করে কে জানো ওরা সারাদিন। আপনাদের মনে কারো একজনের ক্র্যাক ইস্যু ছিল, জুবাইর ভাই ছিল মেবি। জুবাইর ভাই হ্যাঁ, আমি লিঙ্কস্কেপ ইউজ করি। না, কার জানে একটা ইয়ে ইস্যু ছিল, অ্যাপে ইস্যু ছিল দেখলাম, ইলাস্ট্রেটর ফটোশপ ইস্যু ছিল। ওকে, তো আমরা আজকে আমাদের ক্লাসে চলেছি ইলাস্ট্রেটর, আমাদের সেকেন্ড ক্লাস, সেকেন্ড মানে থার্ড ক্লাস আর কি। So আমরা এটাকে ফার্স্ট উইন্ডো থেকে এটার কন্ট্রোল আমরা সরিয়ে দিব। আমরা এখান থেকে হচ্ছে কন্টেক্সচুয়াল টাস্ক পার্টটাও সরিয়ে রাখি আপাতত। উইন্ডো থেকে আমরা টুলবারসটা আমরা বেসিক করে রাখি, যেহেতু আমরা এখন বেসিক একদম ফুল। সো এগুলো আস্তে আস্তে আমরা নিয়ে আসবো। So আমরা আস্তে আস্তে নিয়ে আসবো সব। আমাদের মূলত এখন যেটা থাকবে, ইলাস্ট্রেটর ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা তো আর্টবোর্ড নিতে পারি সবাই, ঠিক আছে না? ফটোশপ যেভাবে নিতাম আমরা ঠিক সেভাবেই একটা আর্টবোর্ড নিয়ে নিবো। So আমার ডকুমেন্ট মোডটা দেখেন সিওমেকে রাখা আছে, আমি সিওমেক কালার এনেছি এই কারণে। আপনার যদি 8 GB না 8 GB তে আসবে, সিওমেক নিলে সিওমেক আসবে। ফাইল তো ওপেন করতে পারেন নাকি? ওখান থেকে আমি স্টার্ট করবো ক্লাসটা। আচ্ছা, আমি স্টার্ট থেকে শুরু করি। তো আমরা ফাইলে গিয়েছি, ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করেছি, নিউ থেকে আমরা একটা আর্টবোর্ড সাইজ নিয়ে নিয়েছি। আপনি রিসেন্ট যে কাজগুলো করবেন আর্টবোর্ড সেগুলো দেখাবে এখানে আপনাকে। আর যদি না পান তাহলে প্রিন্টে চলে যাবেন। প্রিন্টে চলে গেলে আমরা প্রিন্টের এই পেজ সম্পর্কে সবার ধারণা আছে হালকা পাতলা, যে লেটার A4, এ লিগাল A3, B2, B4 এগুলো কি পেপার হয়ে থাকে, এগুলো আমরা সচরাচর সবাই দেখি আশপাশে, আমাদের কাজে লাগে। তো আমরা লেটার সাইজটা সিলেক্ট করে আমরা করলাম কি, এটা পয়েন্টে আছে, পয়েন্ট থেকে আমরা এটা করে দেবো ইঞ্চেস অথবা পিক্সেলস, যেটাতে নেন আপনি, যেটা আপনার জন্য সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই আমরা হোয়াইট বা ব্ল্যাক করে নেবো, হোয়াইট করা বেটার। কালার মোড সিওমেক 8 GB, যদি প্রিন্টের কাজ হয় বা আপনি ফটো রিলেটেড কোনো কাজ হয় তাহলে অবশ্যই 8 GB। আর যদি বলে যে না ডিজাইন গুলো প্রিন্ট হবে সব, তখন সিওমেক অবশ্যই সিলেক্ট করে নেবেন। রাস্টার হচ্ছে 300 PPI, সেম ফটোশপের মতো। মাঝখানে কিছু অংশ আমাদের অ্যাড হয়েছে এখানে, যেমন হচ্ছে ব্লিডটা কি, ব্লিডটা আমি হচ্ছে একটু পরে বা আমাদের কোনো প্রিন্টের কাজ আসলে তখন আমরা দেখবো যে ব্লিড এরিয়ার মূলত কাজটা কি। আপাতত ব্লিড হচ্ছে একটা মূলত একটা হচ্ছে বাহিরের একটা সেফটি এরিয়া, বাহিরের দিকে আর্টবোর্ডের বাহিরে, ভিতরে ভিতরে যেটা আমরা আগে নিতাম সেফটি, সেটা একটা আলাদা। আর ব্লিড এরিয়া হচ্ছে একটা বাহিরের দিকে একটা সেফ এরিয়া নেই। তো ওইটা আমরা প্রিন্টের সময় আরো ইজিলি বুঝবো কি। সো এটা আমরা এখন আপাতত স্কিপ রাখি, এটা কোনো কাজ নেই। ক্রিয়েটে যাব, আমরা ক্লিক করব, একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। সো ফটোশপ ইলাস্ট্রেটর যারা নতুন আর্টবোর্ড ভার্সন ইউজ করেন তাদের কোনো আর্টবোর্ড উপরে ভাবে নাম শো করবে, আর অন্যান্য গুলোতে এরকম নাম শো করবে না আর্টবোর্ড। বুঝতে পেরেছেন? তো বাম সাইডে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টুলবার্স, যেটা আমরা দেখছিলাম ফার্স্ট ক্লাসে। টুলবার্স কি, ডান সাইডে আমরা পাবো সেগুলো কন্ট্রোল গুলো, টুলবার্সের যে কন্ট্রোল বা প্রপার্টিস গুলো আছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। ওই রিলেটেড যে কোনো শেপ রিলেটেড যে কোনো সেটিংস সবকিছু কন্ট্রোল আমরা এখানে ডান সাইডে পেয়ে যাব। উপরে টাইটেল বার, মেনু বার, অপশন বার, কন্ট্রোল বার সবকিছু দেখছিলাম আমরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যদি এখানে কোনো একটা শেপ আমরা ড্র করি বা কিছু ড্র করি, উপরে না কোনো আমাদের বার নেই। ফটোশপে যেমন একটা বার ছিল আমাদের স্ট্রোক বা ফিল কালার, কোনো একটা শেপ টান দিলে উপরে চলে আসতো, এখানে তো আসার কোনো সেটা জায়গাও নেই।
দেখতে পাচ্ছি জাস্ট দুইটা আছে, একটা আমার মেনুগুলো আর একটা হচ্ছে আমার টাইটেলটা, যে যে কাজে ফাইলের আমি টাইটেল কাজ করতে সেটা। তো আমরা করবো কি, আমরা কন্ট্রোল বারটা আমাদের ওপেন করা লাগবে। So আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডোতে গিয়ে আমরা এখানে এসে দেখবো উপরের দিকে পেয়ে যাব কনটেক্সচুয়াল টাস্ক বার, এটা হচ্ছে আপডেট ভার্সনে পাবেন, আর পুরান ভার্সন হলে এটা পাবেন না, ক্র্যাক ভার্সন অনেক সময়। সো কন্ট্রোলে যদি ক্লিক করি, এই যে কন্ট্রোল দেখেন টিক মার্ক নিয়ে ক্লিক করলাম, আমার তাহলে কন্ট্রোল বারটা চলে আসবে। ওকে, তারপর আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমরা দেখতেছি আর কিছু আছে কিনা। কন্টেক্সচুয়াল বার যদি আপনার যে বললাম প্রিমিয়াম ইউজ করেন তাহলে ক্লিক করে দিবেন, কন্টেক্সচুয়াল বারও চলে আসবে। ওটা এখন শো হবে না, এটা ওই যে শো হয়েছে অলরেডি, এই যে উপরের দিকে, এটাকে বলে কন্টেক্সচুয়াল বার। এটা যদি আমি এখন ক্লিক করে দেখবেন এটা নেই। তো কন্টেক্সচুয়াল বারের কাজ কি, কন্টেক্সচুয়াল বার হচ্ছে আপনার যে কোনো শেপ বা কিছু আশপাশ দিয়ে দেখবেন অটোমেটিক পপ আপ করবে জিনিসগুলো, আপনি এখান থেকে ইজিলি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন, যেমন জেনারেটিভ ভেক্টরস, ড্র পেন্সিল, অনেক কিছু পেয়ে যাবেন। আর কিছু নেও, সো দুইটাই থাকে। তা আমরা সাইডে রেখে দিই, এটা আমাদের কাজ, আমি তেমন কাজ করি না, বাট তাও আমি দেখাই দিব যদি লাগে। তা আমরা যদি একটা শেপ নেই, একটা শেপ নিলাম, দেখেন শেপটা টানার পরে জাস্ট নর্মালি আমরা নর্মালি টানলাম, কোনো শেপ বা কিছু ধরে নেই বা কিছু ক্লিক করি না, এই যে। তো দেখছেন একটা শেপ যখন টানতেছিলাম তখন কিন্তু এই বারটা ছিল না, কন্টেক্সচুয়াল বারটা, যখন আমি ক্লিক করে ছেড়ে দিয়েছি তখন এই যে কন্টেক্সচুয়াল বারটা পপ করছে। তা আমরা দাঁড়ান আমি একটু ইয়েটা ওপেন করে নেব, মাউসের শর্টকাট বাটনটা শো করবে। ওকে, তা আমরা হচ্ছে একটা কাজ দেখবো যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটু গ্রেডিয়েন্ট মেশ অথবা একটা রাস্টার থেকে একটা ইমেজ কিভাবে করে সেগুলো দেখবো আমরা। রাস্টার হচ্ছে মূলত একটা ইমেজ, আর ভেক্টর হচ্ছে এখন ইলাস্ট্রেটরে কাজ করবো যে শেপ বেসড বা অ্যাঙ্কর পয়েন্ট বেসড, ওগুলো হচ্ছে যে ভেক্টরস, যেসব এই অবজেক্টের উপর আপনার অ্যাঙ্কর পয়েন্ট কাজ করবে, বা ওই সব যে কোনো অবজেক্টকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এডিট করতে পারবেন, সেই অবজেক্টগুলো হচ্ছে মূলত ভেক্টর। বুঝতে পেরেছেন? অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ হয়ে যেটা হয়, আমরা যে ফার্স্ট ক্লাসে দেখছিলাম, এটা ইলেকট্রন টানার সময় আমরা করছিলাম কি, যে ফার্স্টে হবে সরি পেন্টুল দিয়ে যদি আমরা ধরি, যেভাবে একটা পেন্টুল একটা, আমার সার্কেল হয়নি, সো সার্কেল করা যায়, বাট এভাবে মূলত সার্কেলটা বা যেভাবে হয় পাতটা সেভাবে নেই। তো এই দেখেন এক একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে পাতের যে লাইনটা শুরু হয়, এটা থেকে মূলত এক একটা ভেক্টর ক্রিয়েট হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পাত, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল বার। তো এই যে তিনটে জিনিসের সমন্বয়ে মূলত একটা ভেক্টর বা শেপ ক্রিয়েট হয়। বুঝতে পেরেছেন? সো এইভাবে ইডিটেবল যে জিনিসগুলো আমরা পাবো সবগুলো হচ্ছে ভেক্টর, আর যেগুলো এডিট করা যায় না অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সেগুলো হচ্ছে ভেক্টর, সেগুলো হচ্ছে রাস্টার ইমেজ। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমরা এখন আসছে একটা শেপ নিব। তো শেপ না, আমরা আগে একটা রাস্টারতে ইমেজ দেখি যে রাস্টার থেকে আপনি কিভাবে ভেক্টর করেন। রাস্টার তো হচ্ছে একটা ইমেজ, ইমেজ কখনো আমি এডিট করতে পারবো না। এডিট বলতে মানে আমি ইমেজকে মুভ করাতে পারবো না জায়গা থেকে কখনো। আমাদেরকে মুভ করতে হলে আমাদেরকে কোনো না কোনো টুলস ইউজ করে তখন মুভ করানো লাগবে। বুঝছেন? এবং ওটা একটা নির্দিষ্ট পিক্সেলের ওটা আটকানো থাকে, ওটা আমি জুম করতে পারবো না, বেশি বড় করতে পারবো না, ব্লার হয়ে যাবে, ফেটে যাবে, বেশি ছোট করতে পারবো না যাতে এটা পিক্সেলেট হয়ে দেখাই না যায়। সো ইমেজ কখনো ভেক্টর হবে না, এটা রাষ্ট্রে থাকবে না, এটা একটা পিক্সেলের একটা রেজলিউশনের মধ্যে চলে গেছে, সে ওখানেই থাকবে। এটা এটাকে আমি রেজলিউশন বাড়াতে পারবো না, কমাতে পারবো না চাইলে। তো আমি এখন যাবো কিসে, আমাদের এখানে আসার পরে তো আমরা একটা গুগলে যাই, গুগলে গিয়ে আমরা সার্চ করি যে যে কোনো একটা ইমেজ, ধরেন আমি কোনো একটা ভেক্টর ইমেজ কোনো একটা শেপ, আমার শেপটা আমি বানাতে পারছি না, আমি ধরেন কি করব, আমরা একটা যদি আইকন নিই, ধরেন কোনো একটা আইসক্রিম আইকন নিলাম, ধরেন আইসক্রিম আইকন বা আইসক্রিম ইলাস্ট্রেশন লিখে সার্চ করি, ইলাস্ট্রেশন কি সেটা আমি বলে দিব। তো এরকম ইলাস্ট্রেশন নিলাম, দেখেন সবগুলো দেখতে ভেক্টর ভেক্টর লাগতেছে না, যে ড্র করা এরকম মনে হচ্ছে না দেখে। এগুলো তো দেখে মনে হচ্ছে না যেগুলো ছবি তোলা, কেন এরকম প্রোডাক্ট কখনো হয়ও না, আমরা সহজে দেখি না যে ছবি তুলবে হবে, বা এটার কোনো মিনিংও না যে ছবি তুললে কি করবে কি। বুঝছেন? তো এগুলো সব দেখেন এক একটা দেখতে যে আর্টিস্টিক বা একটু কার্টুনিশ ভাইব, যেগুলো সবগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা, মানে ভেক্টর করা সবগুলো। বুঝছেন? যেমন এটা কিন্তু আবার আমি ভেক্টর, হ্যাঁ এটা ভেক্টর, এটাও ভেক্টর করা। রিয়েল ইমেজ কোনগুলো, যদি আমি রিয়েল ইমেজে যাই, যেমন আমি রিয়েল ইমেজ দেখলে বুঝতে পারছি হ্যাঁ এটা রিয়েল ইমেজই জিনিসটা করছে। তো আমরা যদি ইলাস্ট্রেশন না গিয়ে আমরা ছবিতে যাই, যেমন এটা দেখেন, এটা কিন্তু একটা ছবি, রিয়েল না, বাট এটা 3D তে করছে, একটু মডেলিং করা, বাট রিয়েল ভাইব রাখার ট্রাই করছে, যেগুলো কিন্তু রিয়েল। সেগুলো আমি চাইলেও কিন্তু আমি এভাবে কি রিয়েল জিনিস আমি জীবন আনতে পারবো না, ভেক্টর করি বা যেটাই করি।
বুঝছেন? কাছাকাছি আমি হয়তো এইভাবে 3D আনতে পারবো, কিন্তু আমি রিয়েল যে ফটোগ্রাফি বা যেগুলো এগুলো কিন্তু আমি আনতে পারবো। তো ওগুলো হচ্ছে ইমেজ ইমেজ এই জিনিসগুলো। তো আমরা ভেক্টর গুলো নিব, যে ভেক্টর যেমন আমি তো রিয়েল ইমেজ দরকার নেই, আমি একটা কাজ করবো, ভেক্টর লাগবে আমার শেপ। তো শেপ বানাতে অনেক সময় লাগবে, আমি শর্টকাটে কাজ করার জন্য কি করব, যে কোনো একটা ভেক্টরের আমি ইমেজ নিয়ে নিব। যেমন ধরেন আমি এই ভেক্টরের ইমেজটা নিলাম, আমার ধরেন এই শেপটা লাগবে, এখন শেপটা বানাতে আমাকে সময় লাগবে, তো আমি কিভাবে ইমেজ থেকে একটা ভেক্টর করে নিতে পারি ইজিলি। আমি রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এটাকে সেভ করব, ডাউনলোডস ফোল্ডারে সেভ করলাম। ইলাস্ট্রেটরে যাব, আমরা আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা প্লেসে যাব, প্লেস থেকে আমরা যে কোনো একটা, যে আমার ইমেজটা সেটাকে আমি সিলেক্ট করে প্লেস করে নিব। তো এখানে কিন্তু ডিরেক্ট ভাবে ফটোশপ মতো প্লেসে ক্লিক করলে যে এসে যাবে আর্টবোর্ড উপর তা না, এখানে হচ্ছে আপনার মাউসের সাথে থাকবে, আপনি কোন যে জায়গায় এটাকে ড্রপ করবেন সেই জায়গায় গিয়ে একটা ক্লিক করবেন। আপনার ইমেজটা যদি বড় হয় তাহলে অনেক বড় হয়ে আসবে, যদি ছোট হয় ছোট হয়ে আসবে, যদি যে সাইজ থাকবে সেই সাইজে আসবে। আসলো, আসার পর এখন আমি নতুন জিনিস দেখতে পাচ্ছি। ফটোশপে তো আমরা করতাম কি কন্ট্রোল-T দিয়ে, তারপর আমরা এটাকে ট্রান্সফর্ম বার ওপেন করে তারপর আমাকে বড় ছোট করা লাগতো, ঠিক আছে না? তো জি। এখানে হচ্ছে আমাকে আর একটা কন্ট্রোল-T দেওয়া লাগবে না, এখানে অটোমেটিক আপনি যদি শেপটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিক ট্রান্সফর্ম টুল চলে আসবে এরকম, যে শেপটার উপরে ক্লিক করবেন না কেন কন্ট্রোল-T আর আমাকে এখানে দেওয়া লাগবে না। বুঝতে পেরেছেন? তো এটা অটোমেটিক ট্রান্সফর্ম টুল থাকবে এটারই। তো এখন দেখেন এই শেপটার ইমেজটা আমি আনলাম, আমি আনার পর আমার এখানে আবার কোথাও নিয়ে গিয়ে তারপর আমাকে আবার টিক মার্ক বা এন্টার প্রেস করা লাগতেছে না ইমেজ প্লেসমেন্টের জন্য, এটা আমি যেখানে নিয়ে যাবো সেখানে এটা প্লেস হয়ে যাবে। ক্লিয়ার? তো আমাদের কয়েকটা কাজ কমে গিয়েছে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে। আগে আমরা করতাম কি আনার পরে টিক মার্ক করে প্লেস করতাম, তারপর কন্ট্রোল-T দিয়ে আবার ট্রান্সফর্ম টুল ওপেন করে তারপর বড় ছোট করতাম। তো আমাদের এখানে দুইটার মধ্যে একটার কোনো কাজ নেই, জাস্ট আমি ইমেজটাকে আনবো কোনো এক জায়গায়, মাউসটাকে নিয়ে গিয়ে ড্রপ করবো, ড্রপ করার পরে আমি খেয়াল করবো যে ইমেজের উপরে অনেক সময় এরকম ক্রস সাইন আসে, ফটোশপে আসতো কিন্তু প্লেস করার পর আর আসতো না, কিন্তু আপনি ইলাস্ট্রেটর ক্লিক করলে বা এটা উপর আনলে এই ক্রস সাইনটা আপনাকে শো করবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি আপনি আপনার কম্পিউটার থেকে কোনো একটা ইমেজকে প্লেস করেন তখন ওই ইমেজটা ওই ফাইলের ভিতরে লিংক হয়ে থাকে আপনার কম্পিউটারের সাথে, বুঝছেন? সো লিংক হয়ে থাকলে হবে কি, যখন আপনি ফাইলটা সেভ করে আপনি আমাকে অথবা আপনি অন্য কাউকে ক্লাসের অন্য কোনো ভাইকে আপনি যখন ফাইলটা শেয়ার করবেন তখন হবে কি, ওনাকে এই ইমেজটা কালো দেখাবে। কেন দেখাবে কালো? কারণ ওনার কম্পিউটারের মধ্যে এই ইমেজটা নেই, এটা শুধুমাত্র আপনার কম্পিউটারের মধ্যে আছে বিধায় আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ এই ইমেজটা আপনার ডিজাইনের মধ্যে আছে। যদি আপনি কম্পিউটার থেকে ফেলে দেন দেখবেন তখন আপনাকে আবার দেখাবে যে ইমেজটা কালো হয়ে আছে, কেন? কম্পিউটারের মধ্যে সেই ইমেজটা নেই, মূলত লিঙ্ক হয়ে আছে বাট লিঙ্কটা নেই, মেইন ইমেজটাই নেই, যার কারণে কালো শো করতেছে। সবসময় যে কোনো ইমেজকে আনার পরে অবশ্যই এমবেড করে নেবেন। এই যে কোনো দেখবেন ক্লিক করলে, ইমেজে ক্লিক করলে উপরে কন্ট্রোল বারে আসবে, এমবেড করে নেবেন। এমবেড করলে হবে কি, এটা এখন আনলিঙ্ক হয়ে গেছে কম্পিউটার থেকে, এটা এখন যে কোনো ইমেজে যে কোনো কম্পিউটারে যে কোনো দেশে গেলে শো করবো আমাকে এই ফাইলের ভিতরে ইমেজটা। ক্লিয়ার? জি। তো আমার ইমেজটা এখন চলে আসছে আনলিঙ্ক হয়ে, আমি এখন এটাকে ভেক্টর করা লাগবে। যেমন এটা দেখেন, একটা জুম করলে আমি দেখতে পাচ্ছি এগুলো সব পিক্সেলের, মানে একটা ছবি হয়ে আছে শেপটা। আমি এটা করবো কি, আমরা যখন ইমেজটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে দেখবেন উপরে কন্ট্রোল বারের ডান সাইডে যদি চলে আসে এখানে চলে আসবে ইমেজ ট্রেস, দেখছেন? তো ইমেজ ট্রেস আমি করবো কি, সাইডে এই ছোট জায়গাটাতে একটা ক্লিক করব। ক্লিয়ার? ক্লিক করার পরে আমরা করবো কি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখেন হাই ফিডিলিটি ফটো, লো ফিডিলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার্স, শেডস অফ গ্রে, ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, স্কেচ আর্ট, সিলোট, লাইন আর্ট, টেকনিক্যাল ড্রয়িং, ইনহ্যান্স প্রিসেট। এটা অটোমেটিক টিকমার্ক করা থাকে। তো এগুলোর কাজ কি, এক একটা ডিফল্ট একটা কাজ, হাই ফিডিলিটি ফটো একটা কাজ, লো ফিডিলিটি ফটো একটা কাজ। এখন আমি একটু ডিসক্রাইব করি কি কি। ডিফল্ট হচ্ছে ইলাস্ট্রেটর ও নিজের মতো করে বুঝে এটাকে টেস্ট করে দিবে। সেকেন্ড হচ্ছে কি হাই ফিডিলিটি ফুটেজ, হচ্ছে যতটুক আপনার রিয়েল ছবির সাথে সে কানেক্টেড পিক্সেল ধরে রাখে, সে আপনাকে ভালো ভেক্টর দিতে পারে ততটুকু পর্যন্ত সে ট্রাই করবে হাই ফিডিলিটি ফটোতে, বুঝছে? মানে আপনার ছবি কাছাকাছি রাখা ট্রাই করবে সে। আর লো ফিডিলিটি ফটো হচ্ছে যে একটু কম এফোর্ট দিবে ও মূলত, তখন কাছাকাছি রাখা ট্রাই করবে বাট একটু কম এফোর্ট দিয়ে করবে সে। ক্লিয়ার? 3 কালার হচ্ছে কি আপনার পুরো ইমেজের মধ্যে যেখান থেকে যে 3টা কালার হচ্ছে বেশি হাইলাইটেড, সে 3টা কালার সে রাখবে, বাকি কালার গুলোকে সে সাদা কালো অথবা ওই 3টা কালারে ম্যাচ করে দিবে। যদি ধরেন আপনার স্কিন টোন গোল্ডেন বা আমাদের যে ইয়েলো বা বেজ কালার, সেটা আপনার ধরেন গলার বা ঠোঁটের টোন হচ্ছে আবার রেড কালার, আমি গলার টোন যেমন আবার একটু ডার্ক শ্যাডো কালার। সো করবে কি, সে তাকে যদি আমি 3 কালার দিই সে 3টে কালার সিলেক্ট করবে এবং পুরো বডিটা, পুরো ড্রেস থেকে শুরু করে সবকিছু আমার এই 3টা কালারের মধ্যে করে দিবে, বুঝছেন? তো 3 কালার হচ্ছে ওটা, 6 কালার যেমন 6টা কালার ধরবে, সে 6টা কালার পুরো পুরো বডিতে আপনার ওই 6টা কালার অ্যাপ্লাই করবে যত কালার থাকবে না কেন। 16 কালার, 16টা কালার থাকলে 16টা কালারকে সে অ্যাপ্লাই করা ট্রাই করবে পুরো বডিতে। শেডস অফ গ্রে কি, শেডস অফ গ্রে হচ্ছে আমাদের লাইক হচ্ছে একটু ওই স্কেচ আর্ট টাইপ শেডস অফ গ্রে, মানে হচ্ছে স্কেচ বাট যে হাই
হাই পটেনশিয়াল ভাবে যে স্কেচ গুলো করে, যেমন একদম কাছাকাছি পুরো পেন্সিল দিয়ে ড্র করে 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 একদম স্কেচ থেকে শুরু করে আপনার স্ক্রিনে যে স্ক্র্যাচ গুলো আছে সবগুলো ট্রাই করে, ওগুলো হচ্ছে শেডস অফ গ্রে। ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো কি, ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে শুধু সাদা কালো দিবে আপনাকে ইমেজটা, যাই করে না কেন সাদা কালো ভাবে দিবে। স্কেচ আর্ট কি, এটা হচ্ছে যে আপনাকে চিকন চিকন করে লাইন লাইন করে স্কেচ করে দিবে, বা মোটামুটি একটা শেপ দিয়ে হচ্ছে স্কেচ করে দিবে। এটা সিলোটের কাজ কি, সিলোটের কাজ হচ্ছে শুধু কালো করে দিবে, যে কোনো ইমেজকে একটা ছায়া করে দিবে, সাদা সাদা কালো। লাইন আর্ট কি, লাইন আর্ট হচ্ছে একদম চিকন চিকন পেন্সিলের লাইনে আপনাকে স্কেচ গুলো দিবে, চিকন চিকন লাইন। টেকনিক্যাল ড্রয়িংটা আমরা দরকার নেই, এটা হচ্ছে যারা আর্ট করে তারানি কাজ, এটা আমাদের দরকার নেই টেকনিক্যাল ড্রয়িং। আমি ধরেন এখন এটাকে আমি চাচ্ছি এইভাবে কালারফুল, ঠিক এখানে যেভাবে শেপ আছে সেভাবে রাখতে, আমি করবো কি এখানে হাই ফিডিলিটি ফটোতে ক্লিক করবো, দেখি ও কি করে। হাই ফিডিলিটি ফটো দিয়েছে দেখেন, পিক্সেল থাকার কারণে অনেক জায়গায় কেটে কেটে দিয়েছে, দেখছেন। আমি এখন কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে চলে গেলাম, আবার ইমেজটিতে ক্লিক করে এবার আমি লো ফিডিলিটি ফটো দিব, যাতে একটু এফোর্ট কম দিয়ে আমাকে একটু দেখেন স্মুথলি যাতে দেয়, দেখছেন। লো ফিডিলিটি ফটো ও কিন্তু আমাকে স্মুথলি দেওয়ার ট্রাই করছে, দেখেন সবগুলো কিন্তু এফোর্ট নেয় নাই, যেখানে অনেকগুলো নেয় নাই। তো সে করছে যতটুকু বোঝা যায় ততটুকু সে আমাকে দিয়েছে। তো আই থিঙ্ক এনাফ আমার জন্য, এটা ভেক্টর হয়ে গেছে। দেখেন ইমেজ ছিল তখন পিক্সেলে ছিল, যখন আমি ভেক্টর করছি তখন দেখেন একদম শার্প, দেখছেন। আপনি যত জুম করেন এটা ফাটবে না আর। তো এখন এটা এটা কিন্তু এখনো কিন্তু ইমেজ হয়ে আছে, এটা কিন্তু এখনো ভেক্টর হয়নি, জাস্ট ইমেজটাকে আমি একটা স্টেপ আগায় দিয়েছি ভেক্টরের জন্য। তো আমার এখনো রিয়েল ভেক্টর স্টেপে যেতে হলে করতে হবে কি, আবার ক্লিক করব, ক্লিক করার পর আমার এখানে হয়ে গিয়েছে। যদি আপনি দেখেন যে না একটু একটু আলতো একটু একটু উল্টোপাল্টা আছে, আপনি করবেন কি, যেখানে একটা ইমেজ টেস্ট প্যানেল আছে এটাতে ক্লিক করলে আপনার ইমেজ টেস্ট প্যানেলটা ওপেন হবে, এবং আপনি এটাকে মুভ করতে পারবেন যে কোনো জায়গা থেকে। দেখেন এই যে এখান থেকে যে কালো এরিয়াটাতে ক্লিক করে ধরে মুভ করবেন, যেখানে আনা সেখানে ছেড়ে দিবেন, মুভ হয়ে গেছে। আবার ধরুন আপনি এই জিনিসটাকে অ্যাড করতে যাচ্ছেন, জাস্ট ধরে ড্র্যাগ করে আপনি কোথায় অ্যাড করবেন, সাইডে বড়টাতে অ্যাড করবেন নাকি ছোট আইকন হিসেবে অ্যাড করবেন, জাস্ট নিয়ে গিয়ে যে এরকম একটা নীল বার আসবে যখন, তখন এখানে এনে ছেড়ে দিবেন, এটা নিচে অ্যাড হয়ে যাবে। আবার টেনে চাইলে আপনি অন্য জায়গায় অ্যাড করতে পারবেন, যেখানে অ্যাড করতে পারবেন, বুঝছেন। তখন আপনাকে আইকন গুলো মনে রাখা লাগবে। আমি এটাকে বের করে নিয়ে আসি, আমার এখন দরকার এখানে। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ইমেজ ট্রেসের ভিতরের আপনার সেটিংটা। এই যেমন যে লো ফিডিলিটি ফটো দিয়েছিলাম, এটা হচ্ছে ট্রেসিং রেজাল্টটা দেখাচ্ছে আমাকে। আপনি চাইলে ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন নিতে পারেন, আউটলাইনে ক্লিক করলে তখন আউটলাইন আসবে, যেরকম আউটলাইন চলে আসবে। আবার আপনি যদি এটাকে বলেন যে আউটলাইন চাই, শুধু আউটলাইন দিবে আপনাকে, এরকম দেখেন একটা আউটলাইন দিবে। আচ্ছা দিয়ে দিয়েছে অলরেডি, এটা হচ্ছে মূলত আউটলাইন অরেঞ্জ কালারের, সরি অরেঞ্জ না গ্রিন কালারের। তারপর আপনি যদি বলেন যে না আউটলাইন উইথ সোর্স ইমেজ, তাহলে ইমেজের উপর আউটলাইন করে দিবে সে আপনাকে। তারপর যদি বলেন না সোর্স ইমেজ লাগবে, সোর্স ইমেজ দিবে। তো আমার এখানে ট্রেসিং রেজাল্টটা দরকার, যে রেজাল্টটা আসছে। তারপর আমার এখান থেকে মোড কালার অবশ্যই গ্রে স্কেল দিলে সাদা কালো, দেখবেন সাদা কালো করে দিচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপর এটা ফুল টোন, অবশ্যই লিমিটেড অটোমেটিক কিছু না, ফুল টোন করে দিবেন। তারপর কালার, সেখানে আপনি কি কি কালার আরো মিস করতেছেন সেগুলো আনতে পারবেন, যে বাড়ালে কালার আরো অ্যাড হবে এখানে, এটা এটা করে দেখবেন শেড অ্যাড হবে এখানে, দেখছেন। আমার এটা আগে যেটা ছিল সেটা দেওয়া ভালো, এটা পারফেক্ট। যত কমাবেন তত কালার কমিয়ে সে স্মুথ করে দিবে শেপগুলোকে। দেখেন এই যে কালার ছিল এখানে একটা শ্যাডো, এটা কিন্তু কমাই দিচ্ছে, সে স্মুথ কালার দেয়। তারপর আপনি চাইলে অ্যাডভান্সে ঢুকতে পারেন, অ্যাডভান্স ঢুকলে আপনি এখানে পাথ পাবেন, আপনার যে পাথগুলো এগুলো টানলে দেখেন স্মুথ হবে আরো, বা একটু আরো ডিটেল আনার ট্রাই করবো। কমাই দিলে একদম কার্ভ করে ফেলে, যে কর্নার টর্নার বেশি। তারপর আপনি চাইলে কর্নার বানাতে পারবেন, তারপর স্মুথ করতে পারবেন। দেখেন আমি স্মুথ করে দিব কর্নার গুলোকে। তারপর নয়েজ হচ্ছে আপনার শেপের নয়েজ, বাড়ালে দেখবেন শেপের মধ্যে নয়েজ আসে যাবে, যে দেখছেন। তো আমার শেপটা অনেক স্মুথ করে দিচ্ছে, এটা সবসময় যে স্মুথ করবো তা না, এটা অনেক সময় নয়েজ কাটা কাটা দিয়ে দিবে যদি না ধরতে পারে। তো এটা ইয়ে করেছে ভালো। এটা হচ্ছে মেথড 1 2, এটার মেথডটা হচ্ছে একটু কালার আর হচ্ছে যে আপনার ইমেজের মধ্যে উপর নিচে যে তফাৎটা সেটা কাটিং টুটিং যা করবেন। গ্রেডিয়েন্টের কাজ আপাতত দেখানোর কিছু না এখানে, হ্যাঁ আমি এটা অফ রাখলাম। শেপও কাজ নেই, এখানে হচ্ছে একটা কাজ আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি যেমন এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে ইগনোর হোয়াইট। আপনার যদি শেপের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতো ইমেজের, তাহলে আপনাকে আলাদা আলাদা করে কাটা লাগতো না, এখানে যে ইগনোর হোয়াইটে ক্লিক করলে হবে। তো অনেক সময় ইগনোর হোয়াইট আসে না, তখন করবেন কি মেথডটাকে চেঞ্জ করে দিবেন। মেথড চেঞ্জ করলে দেখবেন আপনার যে ইগনোর কালার ওপেন হবে। ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন এই যে বার আছে কালার বার, আপনি এখানে চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আইড্রপার টুল দিয়ে আপনি কালার যে কোনো কালার পিক করতে চান। আমি যদি বলি ইগনোর কালার এটা, তাহলে পুরো ইমেজ থেকে দেখবেন সেই কালারটা রিমুভ করে দিচ্ছে, দেখছেন। যদি আমি এটাকে আবার পিক করে বলি যে না আমার শুধু পিঙ্ক কালারটা যাবে, তাহলে আমি পিঙ্ক কালারটা ক্লিক করবো, পিঙ্ক কালারটা দেখবেন রিমুভ হয়ে যাবে, দেখছেন। এখন আপনি যদি বলেন না আমার ওটা না, আমার এটা দরকার, এটা রিমুভ হবে তখন।
বুঝতে পেরেছেন সবাই? জি সো এটা করার পর আপনি যখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা শুধু রিমুভ, তাহলে আমি এখানে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হয়ে গেলে এখন আমার কাজ কি, এখন যা সবকিছু ডান, আমি জাস্ট এখানে এক্সপান্ডে ক্লিক করে দিব। এখন এক্সপান্ডে ক্লিক করবে, এখন আমার দেখেন এটা পুরো একটা আউটলাইনে চলে আসছে, দেখছেন? এই দেখেন এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এক একটা পাথ থেকে ক্রিয়েট হয়েছে এক একটা শেপ। যেগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে হ্যান্ডেল, এবং এক একটা পাথ দেখেন একটা থেকে আরেকটার পাথ দূরত্ব, এইটা দিয়ে মূলত এক একটা আপনার শেপ ক্রিয়েট হয় বা ভেক্টর ক্রিয়েট হয়। বুঝতে পেরেছেন? ভেক্টর আর রাস্টারের তফাৎ বুঝছেন এখন আপনারা সবাই? জি ভাইয়া। ওকে, যাক ভালো হলো। দেন আমি এবার করছি কি দেখেন, আমি যদি এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটাকে রিমুভ করতে চাই, আমি ক্লিক করলে পুরা আমার যিনি অবজেক্টে ধরতেছে, তো আমি এটাকে রাইট ক্লিক করে আমাকে অনেকবার আনগ্রুপ করে করে তারপর আমাকে আলাদা করতে হবে। এর থেকে ভালো কি আমি করব, সেকেন্ড আমাদের যে টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, সেটা হচ্ছে কি যে কোনো গ্রুপ বা ক্লিপিং মাস্কের ভিতরে জাস্ট একটা আপনার মেইন পয়েন্টকে সে সিলেক্ট করবে, সিলেক্ট করে আপনি এবার যাই করেন ওকে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে, বা ব্যাক স্পেস প্রেস করলে ব্যাক স্পেস ডিলিট হয়ে যাবে। দেখছেন? ডান। তারপর আমি আবার মুভ মাস্কে চলে গেলাম, নর্মাল মাস্কে, সরি নর্মাল সিলেকশনে চলে গেলাম। এখন আমি এটা ক্লিক করলাম, দেখেন গ্রুপ করে আছে, আমি জাস্ট এখানে এনে যে কোনো ডিজাইন আমি ইজিলি এটাকে বসে ফেলতে পারবো। দেখেন আগে ছিল এটা ইমেজ, আমি যদি ইমেজটাকে নিয়ে আসি পাশাপাশি দেখবেন মেইন ফুল তার ইমেজকে কপি করতে পারে না ও, বাট এই যে এমবেড করে নিব অবশ্যই, তারপর এটাকে পিছে পাঠিয়ে দিব, এমবেড করে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো দেখেন এখন দুইটার মধ্যে তফাৎ, এটা দেখেন অনেক ফাটার এবং এটা দেখেন এটা অনেক শার্প, দেখছেন? দেখতে ভালো লাগতেছে। আমি চাইলে এখন যে কোনো ডিজাইন ইউজ করতে পারবো এটাকে, ঠিক আছে না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। মানে আপনি শেপ গুলোকে একটু হাই কোয়ালিটি করতে হলে আপনাকে ইলাস্ট্রেটর এইভাবে কাজ করতে হবে। সো এটা তো পারবো, তাহলে আমরা এখন রাস্টার ইমেজ যে কোনো আপনি যে কোনো ইমেজকে মানে লাইক রিয়েল ইমেজ ছাড়া আপনি যে কোনো ইমেজ কিভাবে শেপকে আনতে পারবেন ইমেজ আকারে, ইমেজ থেকে এইভাবে ভেক্টর করে ফেলতে পারবেন। খেয়াল রাখা লাগবে যাতে বেশি ডেনসিটি না থাকে কোনো কাজে কোনো শেপে। যেমন এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, হয়তো চারটা বা তিনটা ইয়ে ছিল, লেয়ার ছিল এরকম শ্যাডো। অনেক সময় হয় কি যখন আমরা রিয়েল কাজ করতে হয় তখন আমাদের মাল্টিপল শেপ নিয়ে কাজ করা লাগে, লাইক 100-200টা শেপ ইউজ করে আমি আমার স্কিন টোন ঠিক করি। বুঝতে পেরেছেন? যেমন এখানে আইসক্রিম কিন্তু এতগুলো শেপ ইউজ করে, মাত্র 2-3টা শেপ ইউজ করে একটা আপনার আইসক্রিমের টোন আনছে যে লাইটটা একটু ডার্কের দিকে যাচ্ছে, মানে শ্যাডো করতেছে। বুঝছেন? জি সো মাল্টিপল আপনি খেয়াল রাখবেন যাতে ডেনসিটি কম থাকে, যদি ডেনসিটি বেশি থাকে তাহলে আপনার ইমেজ টেস্ট করতে গেলে একদম আপনার পিসি শেষ, ব্লাস্ট হয়ে যাবে, মুখের উপর ব্লাস্ট হয়ে পড়ে যদি সিপিইউ উপরে রাখেন। তো ট্রাই করবেন জাস্ট ভেক্টর গুলোকে নেওয়ার জন্য এভাবে। বুঝছেন? তো এটা তো রাস্টার গেল। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি ক্রিয়েট করি, ব্যাকগ্রাউন্ড না আমরা একটা কালার ক্রিয়েট করবো। দেখুন ফটোশপে আমরা কি করতাম, ব্রাশ মেরে মেরে কালার ক্রিয়েট করতাম, ঠিক আছে না? আমরা এখন ইলাস্ট্রেটর সেটা করবো। তো করবো কি, আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিব, টুল নিয়ে আমি ফার্স্ট এখান থেকে একটা কর্নার এভাবে একটা ড্র্যাগ করবো কোনো কিছু ছাড়াই। এখানে কিন্তু আপনি যে লক করে রেখে ড্র্যাগ করতে পারবেন না ফটোশপের মতো, বুঝতে পেরেছেন? হ্যালো, আমরা জি ফটোশপে যেমন শিপ ছাড়া অনেক সময় করতাম কি, এখানে লক করে রাখলে অটোমেটিক বড় ছোট হতো, ঠিক আছে না? WH এর মাঝখানে সেখানে আমি লক করে রাখলেও, যদি আমি এখানে লক করে রাখি দেখেন তাও আমার শেপ দেখছেন ফ্রিলি মুভ করতেছে, কোনো কিন্তু সমানভাবে আসতেছে না যে চিকন মোটা সব হচ্ছে। ফটোশপে তো আমরা লক করে রাখলে অটোমেটিক টানলেই মোটা ছোট হতো, তো আমাদের এখানে শিপ ধরাই লাগবে মাস্টলি, শিপ ধরে এরকম বড় করা লাগবে সমানভাবে, ফ্রিলি আর মুভ হবে না, শিপ ছেড়ে দিলে ফ্রিলি মুভ হবে। তারপর আপনি যদি এখন বলেন মাঝখান থেকে করবেন তাহলে শিফট কন্ট্রোল অল্টার ধরবেন, শিফট অল্টার ধরে করলে মাঝখান থেকে বড় ছোট হবে, আর শিফট ধরলে এভাবে এক সাইড থেকে বড় ছোট হবে। ক্লিয়ার? জি ভাইয়া। সো তারপর আমরা ধরেন একটু পর্যন্ত একটা শেপ টানলাম, টানার পরে আমি এটাকে একবার কপি করবো। আমি এখানে চলে যাব সিলেকশন টুলে, অল্টার ধরে এই শেপটাকে কপি করব, সাইডে টানবো, শিফট ধরে হচ্ছে সমানভাবে যাবে, শিফট ধরলে সমানভাবে সাইডে সাইডে বা উপর উপরে চলে যাবে, বাট শিফট ছাড়া করলে দেখবেন এই যে এরকম একটু পিক্সেল ঝামেলা হবে উপরে নিচে। আমি শিফট ধরে নিব, তাহলে একদম সমান, দেখেন উপরে নিচে নামাচ্ছি যাচ্ছে না, উপরে গেলে একদম উপরে যাবে বা কর্নারে যাবে 15 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, নাহলে সাইডে। সাইডে আমি এটাকে মিলাই নিলাম, তারপর এখানে আরেকটা মিলাই নিলাম, তিনটা হয়ে গেলে এখন তিনটে কিন্তু আরবোটা বাহিরে। তো আমি করবো কি, শিফট ধরে তিনটাকে সিলেক্ট করব, করে একটা সাইড থেকে ছোট করে দিব শিফট ছাড়া, শিফট ধরা ছাড়া। তো আপনি যদি একটু খেয়াল করেন আমি যখন একটা শেপ টানতেছিলাম এরকম সিলেক্ট করে অল্টার ধরে যখন টানতেছিলাম দেখবেন একটা পিঙ্ক কালার আমাকে বার শো করতেছে না, মার্জিন। এই পিঙ্ক কালারটা এখানে শো করতে হলে আপনাকে কি করা লাগবে,
আপনাকে হচ্ছে একটা কাজ করা লাগবে, একটা অপশন ওপেন করা লাগবে, সেটা হচ্ছে উইন্ডোতে যাবেন, সরি উইন্ডো না, ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আপনি এখান থেকে অবশ্যই স্মার্ট গাইডটা ওপেন করে নেবেন। এই যে স্মার্ট গাইড দেখতে পাচ্ছেন, যদি আপনি দেখেন যে একটু কেটে যাচ্ছে, যেখানে ছোট একটা লাইন আছে এটাতে ক্লিক করবেন, নিচের দিকে নামবে। এই যে স্মার্ট গাইডটা অবশ্যই ওপেন করে রাখবেন। ক্লিয়ার? জি আর যদি আপনি দেখেন যে আপনার এই যে ট্রান্সফর্ম করার মতো কোনো বার পাচ্ছেন না, আপনি শেপ সিলেক্ট করছেন বা আপনার ট্রান্সফর্ম অপশন আসছে না যে বড় ছোট করার, তখন করবেন কি, ভিউতে আসবেন। ভিউতে এসে এখান থেকে এই যে শো ট্রান্সপারেন্সি গ্রিড এটাতে ক্লিক করুন, অথবা সরি এখানে না, হাইড বাউন্ডিং বক্সটা যদি আপনি ক্লিক করি, তাহলে দেখবেন যে দেখেন আমার শেপ আর এখন বড় ছোট করার কোনো অপশন নেই। দেখছেন কোনো কিছু আসতেছে না যে বড় ছোট করা। তো আমি করবো কি, ভিউতে যাবো, এখান থেকে শো বাউন্ডিং বক্সে ক্লিক করে দিব, তাহলে আমাকে ওই যে বক্স শো করবে, বাউন্ডিং বক্স বা ট্রান্সফর্ম বারটা। ক্লিয়ার? জি তারপর ভাইয়া। সেম আমি চাইলে এখানে একসাথে সবগুলোকে শেপ এভাবে ধরতে পারবো, সিলেক্ট করে টানে এই যে জাস্ট মাউসকে বাইরে ক্লিক করব, ক্লিক করে টেনে ধরে যতটুকু আমার এই পয়েন্টের ভিতরে আসবে সবগুলো সিলেক্ট হবে। তো আমি তিনটে চাচ্ছি, তিনটে আসবে, অল্টার ধরে আবার নিচে নামাবো এবং সবগুলোকে একসাথে ধরে, যেহেতু আর্টবোর্ডের বাইরে চলে গেছে, এটা আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবো। ডান। তারপর আমি ধরুন কালার চেঞ্জ করবো, এটাকে আমি একটু ধরেন এখান থেকে কালার বারে, যেখানে দেখেন দুইটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে যে উপরে চলে আসলে যে কালারে দেখেন প্যানেল পাই গেছে, এটা ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। আমি স্ট্রোক কালার সবসময় অফ রাখবেন, স্ট্রোক কালার খেয়াল রাখবেন যাতে অফ থাকে সবসময়। তারপর আমরা এখান থেকে কালার দিয়ে দিব, ধরেন একটা গ্রিন, লাইট গ্রিন দিব, বা এটা অরেঞ্জ দিলাম, হলুদ। তারপর আমরা মাঝখানে কালারটাকে, এই উপরের কালারটা, এই কালারটাকে, তিনটা কালারকে ধরে আমরা আর একটা কালার দিয়ে দিব, গ্রিনের ডার্ক কালার। তারপর আমরা এটা এটাকে আমরা একটা লাইট কালার ইউজ করব, হালকা। ঠিক আছে? তারপর আমরা করবো কি, এগুলো সবগুলোকে ধরে ছয়টা না, নয়টাকে ধরে করবো কি, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা এটা করে দিব রাস্টারাইজ। আমরা আগে করছিলাম কি রাস্টারাইজকে ভেক্টর, এখন আমরা করতেছি ভেক্টরকে রাস্টারাইজ। রাস্টারাইজে ক্লিক করব, সিওমেক আছে সিওমেক রাখবো, অথবা 8 জিবি নাই সিওমেক রাখলাম। হোয়াইট অবশ্যই, সবকিছু যে ঠিকঠাক আর্ট অপটিমাইজ সবকিছু ঠিকঠাক, জাস্ট ওকে দিয়ে দিব। এর একটা এখন ইমেজ হয়ে গেছে, দেখছেন? বুঝতে পেরেছেন? এখানে এখন একটা ইমেজ হয়ে গেছে, ভেক্টর থেকে আমি অলরেডি এটাকে একটা ইমেজ বানিয়ে ফেলছি এখানে। তারপর আমার কাছে, তারপর জাস্ট ইমেজটাকে ধরবো, অবজেক্টে যাব আমরা, এখান থেকে আমরা করে দেবো এটাকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। মেশ করার পর আপনি যদি একটু জুম করেন, আচ্ছা জুম হতে হচ্ছে আমাকে কন্ট্রোল ধরে প্লাস বারে ক্লিক করা লাগবে। সরি, প্লাস কোথায়? ও ওয়েট, বড় হবে না, দাঁড়াও, দাঁড়ান ক্যান্সেল দিলাম। তারপর আমি এটাকে আর্টবোর্ডে মিডলে নিয়ে আসবো। আনার পরে আমরা অবজেক্টে যাবো, আবার ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে ক্লিক করবো। এখন দেখেন এখানে মেশ ওপেন হবে। মেশ বলতে কি, যে একটা ঘর দেখেন, আপনার র আছে কয়টা, চারটা, 1 2 3 4, র চারটা, কলাম হচ্ছে চারটা, 1 2 3 4। আপনি চাইলে এটা বাড়াতে পারবেন। So, এক একটা কলাম বা র এর মিক্স মাঝখানে যে লাইনটা গেছে, সেটা হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, মানে কালারের অ্যাঙ্কর পয়েন্ট এটা। So, আমি এটা 4 4 রাখলাম, ওকে দিয়ে দিব। এটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট থাক, টু সেন্টার থেকে টু সেন্টার বা টু এজ দরকার নেই, আমি ফ্ল্যাট রাখবো, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এখন আমি দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে কোনো একটা পয়েন্টকে ক্লিক করে যদি আমি মুভ করি, দেখেন আপনারা হয়তো যারা মার্কেট প্লেসে কাজ করেন তারা হয়তো এরকম টাইপ ব্যাকগ্রাউন্ডটাকে দেখছেন যে কিভাবে বানায়। হাসান ইমরান ভাই তো দেখার কথা। জি ভাই। এগুলোকে আমরা ট্রেন্ডি গ্রেডিয়েন্ট বলতাম হয়তো প্রিয়াতে, এই কি বলে, ফ্রিপিকে। তো দেখেন এখান থেকে আপনি যে হ্যান্ডেল বার দিয়ে আপনি এভাবে লাইটটাও ঠিক করতে পারবেন, যে লাইটের কেমন চাচ্ছেন কিভাবে। দেখছেন? তারপর ধরেন আপনি এটাকে টেনে একটু নিচে নামালেন এভাবে, দুইটাকে ধরে। তারপর ধরেন আপনি এই দুইটাকে ধরলেন, শিফট ধরে, আর এটাকে ধরলেন, দুইটাকে ধরে একটু উপরে উঠালেন এভাবে, সেটাকে ধরে একটু নিচে নামাই দিই, এটা বেশি উপরে উঠে গেছে। তারপর ধরেন আপনার এই শেপটাকে আপনি চাই একটু এই সাইডে নিয়ে যায় টেনে, বা না ওদিকে ভালো লাগবে না, এটাকে ধরেন টেনে আপনি দিকে দিলেন। তারপর এটাকে টেনে আপনি এদিকে দিলেন একটু। তা আমি যদি এখন এটাকে মুড সিলেকশন টুলে যে আমি জাস্ট বাইরে ক্লিক করি, তাহলে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ডের মতো চলে আসে হালকা পাতলা। তারপর যখন যে জায়গাটা ভালো লাগবে না, সেটা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার ধরে আপনি এডিট করে নিতে পারবেন এই যেভাবে। সো যেমন আপনি এই শেপটাকে ধরেন টানবেন, কি করবেন, এখান থেকে ধরে এই শেপটাকে ধরে এটাকে আমরা রোটেট করে দেখি, এই যে রোটেট করে দিলাম হ্যান্ডেল বার। দেখছেন? সো এইভাবে মূলত একটা করে কাজ করে, যে এভাবে ধরলাম, এটাকে ধরে একটু উপরে উঠালাম, এটাকে ধরে একটু এদিকে নিলাম, দেখি কি হয়। এটাকে ধরে বা এটাকে ধরে আমরা একটু দিকে ঘোরালাম।
মানে এক একটা আপনার শেপ ব্যাকগ্রাউন্ড চলে আসবে, দেখবেন খুব শার্প শার্প। দেখছেন কি কি যে তৈরি হবে আপনি নিজে বুঝবেন না যেটা দিয়ে, কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। দেখেন শ্যাডো এবং খুব সুন্দর করে একদম গ্রেডিয়েন্টটা গেছে, দেখছেন? আপনার এক্সট্রা করে কোনো গ্রেডিয়েন্ট দেওয়া লাগছে? হ্যালো? এরকম ব্যাকগ্রাউন্ড সময় লাগে ফটোশপে কাজ করার সময়। হ্যাঁ, আমরা অনেক সময় ফটোশপে যে ট্রাই করতাম, কিন্তু ইলাস্ট্রেটর অনেক সময় এটা ব্যাকগ্রাউন্ড বানানো যায়। এটা যেমন চারটা ছিল, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। যে ডিরেকশন টুলে গেলেন, এই পয়েন্টটা ধরলেন, বললেন যে না এটা একটু ডার্ক থাকলে ভালো হয়ে যাবে, পয়েন্টটা ডার্ক। এখানে ক্লিক করলেন, দেখেন বাইরে পাশে বামে আপনি একটু যদি একটু ছড়ান, 2 লাইনে করেন, এই যে ফিল কালার দেখছেন গ্রিন কালার ধরতেছে, এখানে ক্লিক করলে ইয়েলো ধরবে, এখানে ক্লিক করলে গ্রিনটা ধরবে, আরেকটা লাইট গ্রিন। আপনি কালার চেঞ্জ করতে পারেন। যেমন এটা যদি আপনি বলেন যে ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করে দিব, আপনি চাইলে এটাকে আর একটু ডার্ক করে দেন, ওকে দেন, ডার্ক হয়ে যাবে, স্যার দেখছেন? আপনি কালার চেঞ্জ করে করে এখানে দেখতে পারেন যে কি কালার দিলে ভালো লাগবে আপনার কাছে, সেই না জিনিসটা? জি ভাই। তো আমরা অনেক সময় দেখবেন ব্যাকগ্রাউন্ড এখান থেকে বানায় বানায় আমরা ডিজাইন করে ফেলতে পারি, বা অথবা আমি যদি এটা নাও করি, যেমন আপনি যদি দেখেন কন্ট্রোল ঝ্যাড দিয়ে আমি আগে গেলাম, আগে একদম আবার যেটা শুরু ছিল, আমরা কিন্তু আমাদের বাংলাদেশি পোস্টার জন্য এটা ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারি, ম্যাশ, এই যে এরকম না? জি যেমন আপনি যদি এটাকে ধরেন, এই দুটাকে ধরেন, এই দুটাকে ধরে যদি আপনি কালার করে দেন ডার্ক, এই যে এখান থেকে টুল নিয়ে আপনি এই কালারটা দিয়ে দিলেন, সরি এটা দিবে না, ধরবে না, সরি, ওকে দিলাম। তারপর আমি এগুলোকে ধরবো, সো এটা একটা, এটা একটা, এটা একটা, দুগুলোকে ধরে আমি এই কালারটা দিয়ে দিলাম, ডার্ক হয়ে গেল। এক একটা মানে ব্যাকগ্রাউন্ড আপনি বানাতে পারবেন ধরে ধরে, মুভ করে করে, কত কিছু বানানো যায়, অনেক কিছু বানানো যাবে ম্যাশ টুল দিয়ে। তো এটা দিয়ে হচ্ছে অনেক সময় আমরা ইও বানিয়ে থাকি, কি বলে আহ বিভিন্ন ধরনের দেখবেন ফ্রুটের কিছু থাকে, দেখাবো দেখি সামনে আপনাদেরকে। এটা ফ্রুটের, ফ্রুটের এখন আমাদের কাজ আসলে হচ্ছে পেন্টুলের কাজ, ওটা দেখাই দিব। সো ম্যাশ টুল দিয়ে যেমন এটাই বানাতে পারবো, ওই ব্যাকগ্রাউন্ড বানাতে পারি, অথবা আমরা যদি আমরা এটাকে বানিয়ে দিই, ধরেন ব্যাকগ্রাউন্ডটা যদি আবার বানাই, আমরা একটা জিনিস করা যাবে যে আরেকটা হয়তো আপনাদের কোয়েশ্চেন আসবে এটা দেখার পরে। সো এটাকে আমরা একটু টেনে নিই, আমাদের মতো করে টেনে নিলাম এটাকে, এন্ড এটাকে টানে নিলাম। তারপর এই সাইডে এটাকে নিয়ে আসি, এটাকে দিকে নিয়ে আসি। সো ধরেন এটা ধরলাম, হ্যাঁ। এখন আমরা ধরেন ফটোশপ আমরা দেখতাম অনেকগুলো ফ্রি পেকে গেলে বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি ট্রেন্ডিং গ্রেডিয়েন্ট লিখে দেখবেন উপরে একটা নয়েজি নয়েজি ইফেক্ট থাকে, বুঝছেন? সো ওই নয়েজি নয়েজি ইফেক্ট কিভাবে আমরা দিব? আমরা ফটোশপে তো দেখছিলাম গ্রেন দিলে হয়ে যায়, বাট এখানে কিভাবে দিব? এখানে দেওয়ার রিজন কেমন কি, আমি শেপটাকে ধরবো, ধরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা চলে যাব স্টাইলাইজ বা টেক্সচার, টেক্সচার চলে আসলে আমরা এখানে যে কোনো ইমেজের উপর টেক্সচার দিতে পারবো। যে গ্রেন দিব, ধরেন আমি গ্রেন দিলে দেখেন কি হয়, আমি যে হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে ছোট করতে পারবো, কন্ট্রোলটা ধরে স্ক্রল বাটন দিলে দেখেন কি সুন্দর লাগতেছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা? এখন গ্রেন দেওয়াতে একটা আলাদা ভাইব চলে আসে। এটা আমি ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম, এখন দেখেন এটা এত সুন্দর। ওকে দিব, জাস্ট দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আছে। এখন যদি আমি এটা কালার মোডটা জাস্ট চেঞ্জ করি, সিওমের কাছে তো আমি কালার মোড এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফাইলে আসবো, ডকুমেন্ট কালার মোড থেকে এটাকে জাস্ট 8GB কালার করে দিব। দেখেন এটা এত সুন্দর আছে ব্যাকগ্রাউন্ডটা, দেখছেন? জি জাস্ট একটু ভাইয়া। ফিলটা দেখেন, কালারের ফিলটা, যেমন আপনার এখানে কালার ডেন্সিটি খুব শার্প, জিনিসটা যখন আস্তে আস্তে গ্রিনের সাথে মিশতেছে তখন কি স্মুথলি মিশে গেছে দেখেন। এবং আপনি এটা দেখে মনে হচ্ছে একটা আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড, জিনিসটা দেখে দেখেন একদম এত সুন্দর করে গ্রিনটা পড়ছে, নয়েস সেই। এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি হিসেবে একটা প্রোডাক্ট কোনো ডিজাইন করতে পারবো, একটা ওয়াচ বা মেয়েদের আংটি বা কিছু রেখে এই জায়গাটাতে জাস্ট এখানে টেক্সট এড করে দিলাম, একটা ডিজাইন বানিয়ে ফেলতে পারবো সোশ্যাল মিডিয়া, বুঝছেন? জি ভাইয়া। আমি স্যার আর কেউ বোঝা নাই, কারণ আর কেউ কিছু বলে না। এবং হাসান ইমরান ভাই, জি আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সেলও করতে পারবেন, বুঝি নেই। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি সেলও করতে পারবেন। হ্যাঁ, আমার কি সমস্যা আছে? হবে না হ্যাঁ যদি হ্যাঁ স্টক, যে কোনো স্টক মার্কেটে যদি আপনি গ্রাঞ্জি ইফেক্ট দেন, হ্যাঁ তাহলে আপনার জেপিজি আকারে দিতে হবে। আর যদি হ্যাঁ হ্যাঁ জেপিজি, আপনি জেপিজি দিবেন আর কিছু না। আর গ্রাঞ্জি ইফেক্ট যদি বাদ দিয়ে শুধু যে আমরা ম্যাশ গ্রেডিয়েন্ট দিয়ে যেটা করছি ওইটা করলে হচ্ছে ইপিএস আকারে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি এটাও দিতে পারবেন। তখন আপনাকে গ্রাঞ্জিটাকে এইভাবে না ইউজ করে আর একটা শেপে ইউজ করে তারপর আপনাকে আলাদা ইমেজ করে দিতে হবে উপরে।
না, যা করছেন এবার শুধু আপনার এক্সপোর্ট থেকে ইমেজে সেভ করে দিতে হবে। হ্যাঁ, তাও আপনি সেল পাবেন ভালো, এটা ইমেজ আকারে দিলেও কিন্তু ভালো সেল হবে। ভাই এখন নেয় না, হাজার হাজার আছে। নেই নেই ভাই, আমি দাঁড়ান, আমি অ্যাপ্রুভ করাবো কয়েকদিন পরে, দাঁড়ান। আমি ফাইল সাজাচ্ছি তো, আমি দিব কয়েকদিন পরে, আপনাকে জানাবো না দেওয়ার আগে। তো ধরেন আমি এই শেপটা যদি দিই, এখানে এখন একটা শেপ নিলাম ধরেন, মাঝখানে রাখবো এটাকে, এটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে আমরা জাস্ট এটাকে করবো কি, স্ট্রোকে কনভার্ট করে দেবো, যে সেভ করে দিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। এখন জাস্ট আপনি এখানে একটা এমন একটা নাম দিবেন যেটা হচ্ছে জাস্ট, সচরাচর একটা ডিজাইনার কি করে, আমাদের হচ্ছে মার্কেটিং করা লাগে প্রতিটা জিনিসেরই। আমরা কোনো একটা ফাইল দেওয়ার আগে বা ফাইল ডিজাইন বা মার্কেট প্লেসে কাজ করার আগে, গিগ দেওয়ার সময় আমরা অনেক রিসার্চ করি যে কি কিওয়ার্ড দেওয়া যায়। ধরেন আপনি, আমি তো হয়তো ডিজাইনার, আমি আমার মতো করে ডিজাইনের মতো আমি সার্চ করব, কিন্তু আমি যদি একজন মানে কি বলুন, নর্মাল একটা পার্সন হয়, যে আমার ডিজাইন আইডিয়া নাই বা ডিজাইনারে কিভাবে কি করে জানি না, কিন্তু আমাকে একজন বলছে যে আমার আমার ক্লায়েন্ট এসে বলছে যে আমাকে একটা ইয়ে বানায় দাও, বিজনেস কার্ড বানায় দাও, এখন আমি তো জানি না ডিজাইনারে কেমনে বানায়। তো আমি কিভাবে সার্চ করবো মার্কেট প্লেসে এসে? আমি সার্চ করবো, আমাকে ক্লায়েন্ট যেটা বলছে, আমাকে যদি বলে ক্লায়েন্ট যে ভিজিটিং কার্ড, আমি তাহলে ভিজিটিং কার্ড লিখে সার্চ করবো। যদি আমি বিজনেস কার্ড লিখি তাহলে বিজনেস কার্ড লিখে সার্চ করবো, এবং ওই কিওয়ার্ডে যাতে আপনার পোর্টফোলিও বা আপনার কাজ যাতে সামনে আসে সেভাবে আমাদেরকে মার্কেটিং করা লাগে। ডিজাইনারদেরকে মার্কেটারও হওয়া লাগে, বুঝছেন? তো একটু আশপাশ দেখবেন যে লোকাল মানুষ কিভাবে দেখে জিনিসগুলোকে, আপনি যেভাবে দেখতেছেন সেভাবে কি মানুষগুলো দেখতেছে নাকি অন্যভাবে দেখে, ওই জিনিসগুলো আয়ত্ত করা ট্রাই করুন আশপাশে গেলে। আপনার চায়ের দোকানে বসে দেখবেন অনেক অনেক মানুষ, অনেক অনেক আপনি টেক্সট পাবেন বা ইয়ে পাবেন যে মানুষ কিভাবে চিন্তা করে একটা জিনিস ডিজাইনের। তো ওই জিনিসগুলো আপনার মাথায় থাকা লাগবে, এবং ওই কিওয়ার্ড গুলো আপনি যখন আপনার ডিজাইনে প্লেস করবেন, অটোমেটিক দেখবেন যে আপনার ট্রাফিক আসতেছে, সবকিছু আসতেছে ওই রিলেটেড, কিন্তু আগে দেখা লাগবে চাহিদা কেমন আর কি মার্কেটে, যে কোনো জিনিস দেওয়ার আগে। আমি বেশি ডিসকাসে চলে গেছি আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের, ওটা আপনাদের স্যারে করবে, আমি না। ওটা আপনাদের ফ্রিল্যান্সার স্যারে করবে। তো এইভাবে এখানে যদি আমরা টেক্সট লিখে যদি লিখে দিই যে কোন একটা ব্যাকগ্রাউন্ড, যে লাগে আমার একটা ট্রেন্ডি যদি লিখে, এখন যেমন ট্রেন্ডি চলতেছে, ট্রেন্ডি গ্রিন, লাইক হচ্ছে কি লাইক গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ লিখলাম, ব্যাকগ্রাউন্ড, আর কিছু অ্যাড করলাম না, আমরা ছোট যত ছোট রাখা যায়। ট্রেন্ডি রাখার রিজন কি, যে কোনো মানুষ এখন ঢুকলে ওরা ট্রেন্ড ফলো করবে, কারণ ট্রেন্ডে এখন এই ব্যাকগ্রাউন্ডে চলতেছে। আগের মতো শেপ টেপ এখন কোনো ব্যাকগ্রাউন্ড চলে না, যে কোনো মিউজিক্যাল ইভেন্ট বা যে কোনো জিনিসে দেখবেন যে এটাই এখন গ্রেডিয়েন্ট চলতেছে পিছে হালকা করে। তো এটাকে একটু বড় করে দিলাম, এটাকে আমরা টেক্সট চেঞ্জ করে দিব অবশ্যই, যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। এই যে টেক্সট সিলেক্ট করবো, এখান থেকে ফন্ট দেখবেন অটোমেটিক অনেক শো করবে। এবং এখানে মজার বিষয় হচ্ছে এখানে অটোমেটিক টেক্সট চেঞ্জ হবে, আপনি আর্টবোর্ডটাকে একটা সাইডে রেখে এখান থেকে আসবেন, এই যে এখানে যে টেক্সটের উপর যাবেন সেই টেক্সট আপনি দেখতে পাবেন সাইডে, এবং খুব ফাস্ট এটা রেন্ডার হয়। এখানে ফটোশপে দেখবেন একটু ল্যাগ দেয়, সেখানে অনেক ফাস্ট। আমরা এটা রাখলাম, এটা খুব সুন্দর একটা ফন্ট। পুরোটাকে ধরে আমরা মাঝখানে প্লেস করবো। সো আমরা করবো কি, এটাকে ধরবো শেপ, তারপর শিপ ধরে আমরা টেক্সটাকে ধরবো, এটাকে এখান থেকে অ্যালাইন থেকে করে দিবো অ্যালাইন টু আর্টবোর্ড, এবং মিডলে প্লেস করে দিব বরাবর। সো টেক্সটের যেহেতু নিচের দিকে অনেক বড় লাইন, সো আমার এটাকে ধরে নিচের দিকে নামানো লাগবে, এবং দুইটাকে ধরে আমি এখানে একটু বড় করে দেই। সো কেউ এখন চাইলে ওটাকে ইউজ করতে পারবে না ডাউনলোড করা ছাড়া, ডাউনলোড করলে সে আর লেখাটা পাবে না। এটা হচ্ছে থাম্বনেলের জন্য, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাই। সো এইভাবে হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড গুলো দেয়, যাতে মানুষ ইজিলি পড়তে পারে। অনেক সময় লেখা না পড়তে পারলে করে কি, ফিল কালারটাকে একটু ডার্ক কিছু ইউজ করে, ডার্ক গ্রিন বা কিছু ইউজ করে এটাকে অপাসিটি থেকে মাল্টিপ্লাই করে দেয় অথবা ওভারলে করে দেয়, বা সফট লাইটও করতে পারেন। তো এইভাবে রেখে দেয় যাতে টেক্সট একটু পড়া যায়, বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, জি। ওকে। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, কি বলছেন? বুঝিনি ভাই। বললাম বুঝছি। আচ্ছা, তারপর আমরা ফাইলটাকে সেভ করে নিব, সচরাচর ফাইল সেভ দিয়ে দিব। সেভ, এখানে এখানে তিনটা সেভ পাবেন, এই যে সেভ, সেভ এজ, সেভ এ কপি। সেভ হচ্ছে নর্মাল সেভ, সেভ এজ আপনি যদি সেম আর্টবোর্ডটাকে বা সেম ফাইলটাকে আরেকটা নামে সেভ করতেন তখন সেভ এজ। সেভ এ কপি সেম কাজই, দুইটারই। আমি তফাৎ জানি না এটার মধ্যে তফাৎ কি। সেভ এজ এবং সেভ এ কপি সেম। সেভ এ কপিতে ক্লিক করলে হবে কি, আপনি আমি জানি ভাইয়া। ইমেজটাকে হচ্ছে যে কোনো ফাইলকে আপনি ইপিএস এসভিজি এই ফরম্যাটে সেভ করতে পারবেন সেভ এ কপিতে গেলে। হ্যাঁ, হাসান ইমরান ভাই কি জানি বলছিলেন? সেভ
আমরা যারা অ্যাকচুয়ালি স্টক মার্কেটে কাজ করি, হ্যাঁ আপনাদের কাজে লাগে। হ্যাঁ সেভ দিলে তো ফাইলটা সেভ থেকে যাচ্ছে, আর সেভ কাজ করতেছে দেখি দেখে ফেলাইছে কি এই বলেন সেভ সমস্যা। অ্যাজ আর সেভ অ্যাজ এ কপি দিলে প্রথম হ্যাঁ। যে ফাইলটা আমি যেভাবে শুরু করলাম হ্যাঁ আর সেভ অ্যাজ এ কপি দিলে ওর রেজুলেশনটা সেম থাকে, কিন্তু হ্যাঁ সেভ অ্যাজ দিলে রেজুলেশনটা কমে কিন্তু আপনি নাম সেভ দিয়ে দিতে পারতেছেন, মানে সেম দিয়ে দিতে পারতেছেন। হ্যাঁ এইটুকু পার্থক্য। সেভ হ্যাঁ অ্যাজ এ তারপর কপিটা শুধু হচ্ছে সেভে কপিতে আবার হচ্ছে যে যেমন আপনি যে কোনো ইমেজকে এসভিজি ফরম্যাট তারপরে ইপিএস ফরম্যাট হ্যাঁ বিভিন্ন ফরম্যাট করা যায়। হ্যাঁ বাট আপনি সেভে গেলে তখন এই ফরম্যাট পাবেন না, ওখানে 4টা বা 5টা হয়তো ফরম্যাট দেয়, এর বেশি দেয় না। ঠিক আছে না? হ্যাঁ এইরকম থাকে আর কি। মানে সেভে কপি করতে চাই তখন আমি যে স্টক মার্কেটে যদি কাজ করি তখন আমাকে আলাদা আলাদা ফাইল দেওয়া লাগে ফরম্যাটে, তখন আমাকে সেভে কপিতে গিয়ে সেভ করা লাগে। কেন ওটা নর্মাল সেভও আসে না, নর্মাল সেভেসও আসে না, ওটা সেভে কপিতে গেলেই আমার ওই ফরম্যাট গুলো আসে, যে ইপিএস করতে যাচ্ছেন নাকি এসভিজি নাকি টিফ নাকি নিফ, আরো কি কি জানি ফরম্যাট আছে অনেক, জেপিজি পিএনজি পিএসডি পিডিএফ সব আছে ওখানে। তো ওটা সেভ কপি দিয়ে গেলে আপনি মাল্টিপল ফরম্যাট গুলো পাবেন। তো আমাদের আপাতত এখন লাগতেছে না, আমরা মার্কেট প্লেসে যখন যাবো তখন হাসান ইমরান ভাই আমাদেরকে আরো হেল্প করবে আশা করি। হাসান ইমরান ভাই এখানে অভিজ্ঞতা আছে ভালোই। যাক, আমরা হাসান ইমরান ভাইয়ের হেল্প নেবো ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই পিছু ওই ক্লাসে তখন গেলে আর কি। তারপর ট্রেন্ডি গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ সেভ করবো, যে সেভ এস টাইপ অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটর, যেহেতু ইলাস্ট্রেটর কাজ করি। এই যেখানে অপশন গুলো দেখেন এখানে ইপিএস আছে, এসভিজিও আছে, আরো অনেক অপশন থাকে সেভে কপিতে। আমরা এখান থেকে অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লিক করে দিব, সিলেক্ট করে সেভে ক্লিক করব। তারপর আমাদের এখানে অপশন আরেকটা যেটা হচ্ছে আপনি ভার্সন কি সেভ করবেন, সেটা ইলাস্ট্রেটর অবশ্যই 2020। যদি পুরান ভার্সন হয় তাহলে অবশ্যই আপনারা সিসি বা প্রিন্টের জন্য যদি দেন তখন এটা আলাদা বিষয় দেখা দিব। সিসি থাকবে হয়তো আপনাদের অনেকেরই, বা যারা আপডেট ভার্সন চালান 2020 বা 21-এর উপরে, সরি 21 বলতে 2024 উপরে, তখন আপনাদেরকে দেখবেন ইলাস্ট্রেটর 2020 শো করবে। তো এটা ক্লিক করে অবশ্যই ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেখবেন এখানে আপনার নামটা শো করবে যখন, এবং দেখবেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক, তখন আপনি মনে করুন আপনার ফাইল সেভ হয়েছে এখন। আর ইমেজ সেভ করার জন্য ফাইল এক্সপোর্ট সেম ভাবে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করবেন, এভাবে সেভ করতে পারেন, অথবা আমাদের ফটোশপ নিয়মে সেভ করতে পারি আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট অল্টার এস, অথবা আমরা ফাইলে গিয়ে এখানে এক্সপোর্টে গিয়ে আমরা সেভ ফর ওয়েব লিখেছি যেটা এখানে আমরা ফটোশপ যেভাবে সেভ করতাম না সেভাবে এখান থেকে সিলেক্ট করে অবশ্যই কোয়ালিটি 100 করে নেবেন, দেন সেভ। তারপর আপনি কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করবেন, ডাউনলোডে এখানে ফাইল নেম দিয়ে দিবেন, সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ডান, বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। এটাই মূলত আজকে আমাদের ক্লাস ছিল, একদম বেসিক ক্লাস। আমাদের ইলাস্ট্রেটরের প্রথম স্টেপ আমরা পাড়া দিয়ে দিয়েছি, কয়েকটা টুলস হয়তো আমরা দেখছি 2-3টা, ঠিক আছে না? জি আমরা কয়েকটা মেনুর কাজও শিখছি, কি কি ইফেক্ট আছে, ইফেক্টের কিছু জিনিস দেখে শিখে নিলাম আজকে। তা আমার তো মনে হচ্ছে ইলাস্ট্রেটর আর নতুনদেরকে প্রেশার দিয়ে লাভ নাই, আপনারা একটু প্র্যাকটিস করেন। আর অবশ্যই বারবার বলতেছি ইলাস্ট্রেটর ঢুকছেন দেখবেন অনেকগুলো কাজ এখানে কেটে যাচ্ছে, আমাদের ফটোশপে যেমন অনেকগুলো জিনিস মাথায় রাখা লাগে, ইলাস্ট্রেটর সেই জিনিসগুলো মাথায় রাখা লাগে না আমাদের, তো আমাদের আরো ইজি লাগে ইলাস্ট্রেটর। তো আমরা ফটোশপ তখন স্কিপ করে ফেলে ফটোশপ ভুলে যাই, যে কন্ট্রোল টি দেওয়া লাগবে, কন্ট্রোল যে দিয়ে যে কপি হয় ওটা লাগবে ফটোশপে, বুঝছেন? তো ফটোশপটা ট্রাই করেন। আপাতত ক্লাস যেটা আস্তে আস্তে দিচ্ছি আমি। হ্যাঁ বেলাল নূর ভাই বলেন। বুঝতে পেরেছেন তাহলে ভাই? ভাইরা সবাই তো আছে, কিন্তু আপু তো নেই। ওকে, ইলাস্ট্রেটর অনেক সহজ। নাসরিন আপু নামের একজন আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর সহজ আছে, ইলাস্ট্রেটর সহজ, ইলাস্ট্রেটর টাফ না। যারা কাজ করে তাদের কাছে ইলাস্ট্রেটর খুব মজা লাগে। ক্লাস মানে কোর্সে আসার আগে ওই ইলাস্ট্রেটর নিয়ে কিছু কাজ করতাম, সেই ফটোশপ নিয়ে কাজ করতে পারি না। আয় হায়, আমি হাসান ইমরান ভাইয়ের মতো না, এমনি আর কি প্র্যাকটিস করতাম ইলাস্ট্রেটরে বেশি, বুঝছেন? এই সমস্যা নেই, যাক প্র্যাকটিস করা ভালো ভাই, রিসার্চ করা ভালো সবসময়। সো আমি একটু প্রেজেন্টটা নিয়ে নিই আপনাদের, তারপর ক্লাস শেষ করছি। আপনাদের কি মন টন খারাপ আমার ক্লাস নিয়ে কারো? না তো ভাই। না ভাই মন খারাপ। কমপ্লেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই আমাকে, যে আপনি হয়তো আমাদের এটা নাও বুঝতে পারেন আমার কথা অনেক সময়, বা খারাপও লাগতে পারে আপনাদের আমার কোনো কথা, আমাকে বলতে পারবেন কি, সমস্যা নেই। ভাই এতদিন হয়ে গেছে, এখন আর যদি আপনার ভাষা আমরা না বুঝি
তাহলে তো আর হইলো না। অন্য একটা জায়গায় একটা ক্লাস করতাম একজনের হ্যাঁ কাছে। হ্যাঁ তো ওইখানে একটা ভাইয়া কয়েকজন ছিলেন, সিলেটের ছিলেন একজন আর বরিশালের ছিলেন একজন। তো আচ্ছা ওনারা সরাসরি ওই ভাষায় কথা বলতেন, তা বুঝতাম না তো কিছু, এবার ইনস্ট্রাক্টরও বুঝতো না। তা একজন বলে বসছিল, তো যাই হোক পরে হয়েছে, তখন উনিও বুঝছে যে আসলে আঞ্চলিক ভাষা তো বললে হবে না। যেমন আমাদের খুলনার আঞ্চলিক ভাষা এখন আপনারে যদি আমি বলি আপনি তো বুঝবেন না। ইয়েস রাইট। আমি ফার্স্টে যখন ইংলিশ শিখে আসছিলাম তখন প্রথম ব্যাচটা না আমার, বুঝছেন, আমার কথা বুঝে না। চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ ছিলাম একদম ফুল, কেউ কিছু বুঝে না, সবাই তাকে আছে আমার দিকে বলে ভাই কি বলছেন। আমার কিন্তু ক্লাসে কেউ কিছু বলে নাই, ওরা বলছে কি শিখনে যায় বলছে। পরে আমাকে শিখতে বললো যে ভাই আপনার কথা তো অনেকে মনে হয় বুঝে না। আমি বলছি, আল্লাহ আমাকে বলবেন, আমাকে বললে তো আমি চেঞ্জ করে ফেলতাম। আমি ভাবছিলাম যে ওরা বুঝতেছে, কারণ আমি আর ওরা ওইভাবে ছিলাম। পরে যে আস্তে আস্তে আমি ঠিক করতেছি, যেমন আপনি হয়তো বুঝবেন যে আমার কথার মধ্যে সাধু চলিত সব মিক্স থাকে এখনো। আমি আমি ঠিক করে ট্রাই করতেছি সাধু ভাবে একদম, কারণ অনেকে অনেক জায়গা থেকে আসে তো বুঝে না। আমার হয়তো এখনো হয়তো ভিতর ভিতর তো চট্টগ্রামে কিছু টান থাকে, যাই না, ঢাকায় টানো থাকে, মিক্সড আমি এখন ফুল আপনি হাইব্রিড এখন হয়ে গেছে ঢাকায়। শঙ্কর ধাতু। আমাদের সাথে চট্টগ্রামের ভাষায় কথা কেন বলে। আমি এক একদিন এক একজনের সাথে কথা বলি, যেমন আমার ফ্ল্যাটমেট হচ্ছে বরিশালের, আমার আশপাশে যারা থাকে তারা সব নোয়াখালীর, তারপর আমার অনেক ফ্রেন্ড আছে সিলেটি, আমার অনেক ফ্রেন্ড আছে ব্রাহ্মণবাড়িয়ান, তারপর কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকাইয়া। যেমন ঢাকা এখন থাকে একদম ফুল ঢাকা, আমার ভাষা চলে আসে ভিতর ভিতর থেকে কেমন জানি। তো এত মিক্স করা মানে এত পার্সনের সাথে থাকলে তো আমি মিক্স হয়ে যাবো, কি শিখবো আমি কার থেকে, এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সব ভাষা জানা কম বেশি ভালো। So আমি হ্যাঁ এটা জানি, আমি সিলেটি ভাষা বুঝি, রংপুরের ভাষা বুঝি, খুলনারটা আমি আসলে জানি না বুঝি কিনা, বরিশালের ভাষা বুঝি, মাদারীপুর ফরিদপুরের ভাষা খুলনা বুঝি। তেমন একটা মানে হার্ডি কিছু না। তুই থাকলি থাক, না থাকলি ডট ডট, আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ বুঝি ডট বুঝি বুঝি, বিষয় এটা বেশি। বুঝি, হ্যাঁ এটা মোটামুটি বুঝি এগুলো সব। আবার বেশি আঞ্চলিক চলে গেলে তখন আবার বুঝি না, মানে বেশি গভীর আঞ্চলিকে চলে গেলে। আমাদের এখানে বেশি আঞ্চলিক গেলে আপনার সাতক্ষীরার ওই দিকের, আর খুলনা যশোর একটু বেশি আপনার টাইপের কথাবার্তা বলে, বই ভাষা। যশোরের ভাষা তো আরো পরিষ্কার। হুম। আচ্ছা আমি না আপনাদের সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, যারা যেতে পারেন যেতে পারেন, আমিও হয়তো শেষ করে দেবো তাহলে আজকে ক্লাস। আচ্ছা, আল্লাহ হাসান হাফিজ। ইমরান ভাই আছেন, বেলাল ভাই আছেন, নাসরিন আপু আছেন, আর আলো মামুন ভাই আছেন। ঠিক আছে। ঠিক আছে সবাই আছেন না? জি। জি জি। জি ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।